শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমায় যে ঘটনা লিখে পাঠিয়েছে সে থাকে বীরভূম জেলায়। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম মৌমিতা, আমার বাড়ি বীরভূমে, এবং যে ঘটনা আমি আজ লিখে পাঠালাম সেটা আমার নিজের বৌদির সাথে ঘটে গেছে। তো প্রথম থেকে একটু বলি। আমার বৌদি, তার নাম হচ্ছে প্রিয়া। ও খুবই শান্ত প্রকৃতির একজন মানুষ, হ্যাঁ, এবং খুবই লাজুকে স্বভাবের, খুব বেশি কথা বলে না কারোর সাথেই। হ্যাঁ, তো যেহেতু আমার সাথে আমার বৌদির বয়সের ডিফারেন্স খুব একটা বেশি নয়, ওই 2-3 বছর কি তার থেকে একটু বেশি হবে। তো সেই জন্য আমার বৌদি আমার সাথে মানে বেশ বন্ধুর মতনই মেশে আর কি, এবং আমরা দুজনই খুবই ক্লোজ, আমাদের বন্ডিংটা খুব ভালো। তো এরকম একবার তাদের দাদা বৌদির বিয়ের পরেই প্রায় 5-6 মাস হবে, তারপরেই আমাদের একটা ফ্যামিলি পিকনিক করা হয়। শীতকাল ছিল সেই সময়, এটা ফ্যামিলি পিকনিক করা হয় আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরত্বে। একটা সুন্দর মাঠ রয়েছে আর কি, মাঠের একপাশে একটা বিশাল বড় ঝিল, ঝিলের পাশে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ ছিল। বেশ জায়গাটা বেশ সুন্দর আর কি, পিকনিক করার মতনই জায়গা। তো সেখানে আমাদের পুরো ফ্যামিলি গেছিলো পিকনিক করার জন্য। আমরা গেছিলাম, আমি, বাবা মা, দাদা বৌদি, এবং আমার মা বাড়ির লোকজন ছিল, পিসি বাড়ির লোকজন ছিল। তারপরে বৌদির বাড়ির দিক থেকে তাদের বাবা মা এসেছিলো, তাদের ভাই, বৌদির ভাই ভাই মানে বোনরা এসেছিলো আর কি। সবাই মিলে পিকনিক করছিলাম। এবার যেহেতু বৌদি ওই আমাদের বাড়ির দিক থেকে মামা মামি বা পিসেমশাইদের কাউকেই সেরকম চেনে, কিন্তু অত বেশি কথাবার্তা হয়নি। আর তার থেকে ওর কথা একবারে সদ্য বিবাহিত, তো সেজন্য অত বেশি কারোর সাথে কথা বলছিলাম। এবং তার থেকে ওর কথা সবাই জানি যে বৌদি একটু কথা কম বলে এবং একটু শান্ত প্রকৃতির। তো যাই হোক, বৌদি তখন অত বেশি কারোর সাথে কথা বলছিল না, চুপ করে বসেই ছিল আর কি। তো তারপর বৌদিকে আমি ডাকলাম, বৌদি বললাম যে এসো একটু আমরা ওই ঝিলের পাশে যাই। হ্যাঁ, তো আমরা গেলাম, আমি আর বৌদি ঝিলের পাশে গিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ছবি তুলছিলাম। তোলার পরে আমাকে বৌদি বলে যে আমি জলের মধ্যে হাত দিচ্ছি, তুই আমাকে একটু ভিডিও করে দে। এবার সেই সময় বৌদি জলের মধ্যে মানে জল হাত দিয়ে জলটা ছেটাচ্ছিল। আছে সুন্দর একটা ঘাট করা ছিল, ওই ঘাটের মধ্যে বসে ওখানে জল ছেটাচ্ছিল, তা আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো তখন মানে সব ভিডিও ছবি তো সব কিছুর পরে আমরা দুজনে ওখানে কিছুক্ষণ বসেছিলাম। আমরা দুজনে বেশ কথা বলছিলাম আর কি, মানে যাদেরকে বৌদি দেখেনি এর আগে তাদেরকে বলছিল যে এই সময় কি করব, মানে কারা এরা, এদের কি পরিচয়, এই সব জিজ্ঞেস করছিল আর কি। আমিও বলছিলাম যে হ্যাঁ এটা এই ও হয়, এই হয়, এইসব পরিচয় দিচ্ছিলাম সবার। তো হঠাৎ করে কথা বলতে বলতে বৌদি একদম করে চুপ হয়ে গেল। মানে এমন করে চুপ হলো যেন বৌদি কিছু একটা, মানে কথা বলতে বলতে কথার মাঝখানে চুপ হয়ে যায়, এবং চুপ হয়ে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। আমি বললাম কী হলো? তখন সে কিছু না বলেই কীরকম পেছন ঘুরে আবার যেখানে সবাই ছিল সেখানে আবার চলে আসে। আমি বললাম যা বাবা, আবার কি? তো যাই হোক, আমিও সেখান থেকে উঠে চলে আসি। তারপর বসেছি, সবার সাথে সব গল্প করছে। বৌদি একেবারেই চুপ হয়ে গেছিলো, মানে আগে যেটুকুনি হাসছিল বা অল্পটুকুনিও কথা বলছিল সবার সাথে, সেই কথাটাও বৌদি তখন বলছিল না, একেবারেই চুপ। তারপর যখন লাঞ্চের টাইম হয়, খেতে খেতে বেশ বেলা হয়ে গেছিলো, 3-4টের সময়, 3-4টে বেজে গেছিলো আর কি। লাঞ্চের টাইমে সবাই খেতে বসেছে, বৌদি খেতে বসেছে একের টেবিলে। আমি, বৌদি, দাদাভাই মানে আমার দাদা আর কি, আর হচ্ছে বৌদির বোন, এই 4 জন বসেছিলাম আর কি। তো খাচ্ছি, হঠাৎ করে দেখি বৌদির খাওয়া দেখে আমরা সবাই হতবাক হয়ে গেছি। কারণ বৌদির খাবার একেবারেই নগণ্য, মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষের যেরকম খাওয়া হবে, হওয়া উচিত আর কি, তার থেকেও হাফ বৌদি খায়। এই জন্য অনেকেই তাকে অনেকবার বলেছে যে এইটুকুনি খাবার খাও, গায়ে শরীরে লাগে না, বাচ্চা হবে তখন অনেক সমস্যা হবে, বাচ্চা তো পুষ্টির দরকার, একটু বেশি বেশি করে খাও, এইসব অনেকে অনেকবার বলেছে। আমার দাদা বলেছে, আমার মা বাবা সবাই বলেছে, বৌদি বাবা মা পর্যন্ত বলে, কিন্তু কোনো কথা কানে শোনে না, নিজে একটুকুনি অল্প একটু খায় আর কি, যতটা না খেলেই নয়। কিন্তু সেদিনকে বৌদি খেতে বসে অস্বাভাবিকভাবে খাচ্ছে, মানে একটা রাক্ষসের মতো যেমন খায় সেরকমভাবে খাচ্ছে, এবং সেটা স্বাভাবিকভাবে না, 2 হাত দিয়ে ক্রমাগত গোগ্রাসে গিলছে এরকম আর কি। মানে লোকে দেখে অবাক হয়ে গেছে, এবং দাদা আর
আমরা সবাই আর কি মানে বৌদিকে নিয়ে খুবই একটা লজ্জায় পড়ে গেছিলাম, অপ্রস্তুতে পড়ে গেছিলাম। প্রায় 20 থেকে 25 পিস মতো মাটন খেয়েছিল এবং প্রায় 3 থালা মতো ভাত একাই খেয়ে নিয়েছিল সেখানে বসে বসে। সবাই অবাক, মানে খাবার দেখে সবাই অবাক যে একটা মানুষ যে খায় না, হ্যাঁ, সে এত কী করে খাচ্ছে। তো খাওয়ার ধরনটাও অস্বাভাবিক ছিল, মানে মানুষেরা কোনো মানুষ ওরকম করে খায় না আর কি, মানে কোনো ভদ্র মানুষ। তো যাই হোক, সেরকম কিছু আর বলা হয়নি। দাদা অনেকবার বলেছে যে ভদ্রভাবে খাও, কী করছে এসব, কিন্তু সে কোনো কথাই তার কানে যায়নি। তো সে ওরকমভাবেই খেয়েছে। খাওয়ার পরে সে উঠে আবার চলে গেছে নদীর ধারে, মানে ঝিলের ধারে আর কি। তারপরে আমরা যখন বিকেল বিকেল হয়েছে সবাই ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আমরা বাড়ি বাড়ি আসলাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তারপর অত বেলায় খাওয়ার পরে আমরা সবাই ঠিক করলাম যে রাতেরবেলায় কেউই কিছুই খাবে না আর কি, কারণ পেট পুরোই একবারে ভার। কিন্তু বৌদি বলছে যে তার নাকি খিদে পেয়েছে, তার ভীষণ খিদে পেয়েছে, সে না খেয়ে থাকতে পারবে না, রাতেরবেলা তার ঘুম আসবে না। এবং কী করা যায় তখন আমার মা বলে ঠিক আছে, আমি তোর জন্য আলু সিদ্ধ ভাত করে দিচ্ছি। বৌদি চিল্লিয়ে উঠে বলে যে আলু সিদ্ধ ভাত, সেটা আবার কি, আমাকে মাছ ভেজে দাও, আমাকে মাছ করে দাও। হ্যাঁ, তখন দাদা বলে যে তুমি দুপুরবেলা অত খেয়ে এখন আবার তুমি ভাত মাছ খাবে, তুমি পারবে খেতে? তখন বৌদি অস্বাভাবিকভাবে মানে চোখগুলোকে গোল গোল করে পাকিয়ে, মানে যেন খুব রেগে আছে এরকমভাবে তাকিয়ে দাদা দিয়ে তাকে বলছে যে তুমি বলার কে, আমি খাবো কি খাবো না, আমার যদি খিদে পায় আমি খাবো না, অদ্ভুত কথা, এরকম করে সে বলছে। তখন আমার মা বলে ঠিক আছে ছাড়, বাদ দে, খিদে পেয়েছে যখন খেতে দে। তো তার মা ভাত সেদ্ধ, মাছ ভাজা এসব করে দিয়েছে। দুটো মাছ ভেজে দিয়েছিল মা, যেহেতু ঘরে মাছ ছিল সেজন্য মা মাছ ভাজাটা করে দিতে পেরেছিল। এবং মাছ ভাজাটাকে বৌদি কোনো কাটা বাছাবাছির সিন নেই, একবারে মানে মাছটাকে নিয়ে পুরো একবারে মুখে ঢুকিয়ে দিয়েছে এরকম আর কি। সবাই দেখে অবাক, আমি, দাদা আর মা তিনজনেই দেখে অবাক যে মাছে কাটা না বেছে কী করে খেয়ে নিল একবারে। মানে তারপরেও যে মুখ থেকে কাটা বার করছে এরকম কিন্তু না, পুরো মাছটাকে পুরো একবারে চিবিয়ে চিবিয়ে গিলে ফেললো, ভাতটাকেও খেয়ে নিল। প্রায় তখনও রাতেরবেলায় বসে বসে প্রায় 2 থালা মতো ভাত খেয়েছে। তো যাই হোক, সবাই বুঝতে পারছিল না কি হচ্ছে। হ্যাঁ, তারপর রাতেরবেলায় শুয়ে আছে, সময় তখন 3টে কি 3:30 বাজে। দাদা আমার ঘরে এসে নক করেছে, আমি উঠে এসেছি বাইরে ডাইনিং রুমে। এসে বলছে দেখলাম তো সেখানে মা আর বাবা আর দাদা তিনজনে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, এত রাতে ডাকলি? বলছে বৌদিকে নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। বললাম সে কি? তখন দাদা বলছে যে সে ঘুম থেকে উঠেছিল, উঠে দেখছে বৌদি তার পাশে নেই। এবং তারপরে সে পুরো বাড়ি খুঁজে বেরিয়েছে, কোথাও নেই। ছাদে গেছে, নেই। বাড়ির আশেপাশেও দেখেছে, সেখানেও নেই। মানে আমাদের বাড়িটা পাশে একটা বাগান রয়েছে, আমাদের নিজস্ব বাগান, সেখানেও সে নেই। গেল কোথায়? সারা রাত আমরা মানে কোনো খোঁজ খবর তো নেই, কারণ বৌদি সদ্য বিবাহিত এবং সেরকমভাবে কিছু চেনেও না এখানে। তো কেউ কারোর মাথাতেই আসছিল না যে বৌদি হয়তো দূরে কোথাও চলে গেছে আর কি। তো আমরা সেদিনকে রাতেরবেলা বাড়িতেই ছিলাম, কারোর চোখে ঘুম নেই। পরের দিন সকালবেলা প্রায় 6:30 7টা বাজে, সেই সময় আমার বাবার ফোন আসে একজনের। সে হচ্ছে জেলে এবং আমাদের গ্রামেই থাকে, আমরা যেখানে থাকি ওখানেই থাকে আর কি, এবং বাবাকে খুব ভালোভাবে চেনে। বাবাকে বলছে আপনার বাড়ির বৌমা তো এখানে নদীর ঝিলের ধারে পড়ে আছে। হ্যাঁ, বাবা বলছে ঝিলের ধারে পড়ে আছে মানে? বলছে হ্যাঁ, তার কোনো চেতনা নেই, কোনো সেন্স নেই, অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন বাবা আর দাদা দুজনে মিলে যায় সেই ঝিলের ধারে, যেখানে আমাদের পিকনিক হয়েছিল ওখানেই, ওই ঝিলের ধারেই সে বৌদি পড়ে রয়েছে। এবং দাদা বাবা যায়, দুজনে মিলে তাকে তোলে, মুখে জল ফল ছেটানোর পরে জিজ্ঞেস করো তুমি এখানে কী করে এলে? তখন বৌদি একবারে মানে মাথায় আকাশ ভাঙার মতো অবস্থা, মানে সে কিছু বুঝতেই পারছে না সে কী করে সেখানে গেল। সে বলছে আমি এখানে কী করে এলাম, আমি তো রাতেরবেলা বিছানায় শুয়েছিলাম, আমি এখানে কী করে এলাম? তখন বাবা বলছে যে সেটা তো আমাদেরও প্রশ্ন, তুমি এখানে কী করে এলে? হ্যাঁ, তোমাকে সারা রাত খোঁজা হয়েছে, তুমি কোথাও পাওনি, তুমি এখানে রাতেরবেলা এলে কী করে? আর এত শীতের মধ্যে তুমি রাস্তাঘাট কিছু চেনো না, তুমি কালকে তো এখানেই আমাদের পিকনিক হয়েছিল, তুমি জায়গাটা চিনতে পারছো? তখন বলে হ্যাঁ আমি তো চিনতে পারছি, কিন্তু আমি এখানে এলাম কী করে? তো যাই হোক, সেখানে কথা না বাড়িয়ে দাদা আর বাবা মিলে বৌদিকে বাড়িতে নিয়ে চলে আসে। ঠিক আছে, এবার তারপরে তারা ঠিক করে যে বৌদিকে একটা ডাক্তার দেখাবে। ঠিক আছে, তো নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার দেখানোর পরে সব কিছু টেস্ট ফেস্ট করানোর পর মানে ডাক্তার বলে যে বৌদি প্রেগনেন্ট।
তো তখন সবাই বুঝতে পারে যে বৌদি হয়তো প্রেগনেন্ট, সেজন্যই হয়তো বৌদির এইসব ব্যবহারে, এইসব আচার আচরণে এইসব সমস্যা দেখা দিচ্ছে আর কি। মানে সমস্যা বলতে কি, হয়তো মুড সুইং হচ্ছে, ওর জন্য এইসব করছে আর কি। এবং সেই দিনের পর থেকে বৌদির খাওয়ার আমূল পরিবর্তন দেখা দেয়। মানে সে অস্বাভাবিকভাবে খাচ্ছে, মানে আমাদের 4 জন মিলিয়ে যেটা খাই তার থেকেও বেশি বৌদি একাই খেয়ে নিচ্ছে। এবং সবসময় বলছে মাছ হয় মাংস, মাছ মাংস ছাড়া তার কোনো কথাই নেই। সে তাকে যখন নিরামিষ খাবার দেওয়া হচ্ছে, সে মুখেই তুলছে না, সে খাবারটাকে সরিয়ে রেখে দিচ্ছে। যখন তাকে মাছ মাংস দেওয়া হচ্ছে তখন সে একবারে গোগ্রাসে গেছে, যেন মনে হচ্ছে অনেক কতদিন সে খেতে পায়নি। হ্যাঁ, প্রায় 10-12 বছর পরে সে খাচ্ছে, অনেক খাবার একসাথে দেখে নিয়েছে, এরকম তার হাবভাব। তো যাই হোক, সেরকম কিছু বলেনি। সবাই এটাই ভাবছিল যে প্রেগনেন্সির জন্য হয়তো কোনো প্রবলেম, কোনো সমস্যা। হ্যাঁ, তো যাই এরকম করে দিন চলতে থাকে। পরের দিনকে আবার মানে যেদিনকে বাড়িতে ফিরে এসছে, মানে আনা হয়েছিল ওখান থেকে, ঝিল থেকে, সেদিনকে রাতেরবেলা আবার দাদার ঘুম ভাঙে। রাতেরবেলা দেখে আবার সেখানে বৌদি তার পাশে শুয়ে নেই। আবার যখন দেখে সে নিচে চলে আসে, এসে দেখছে একবারে দরজার সামনে সে অজ্ঞান হয়ে সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। তাকে আবার তোলে, চোখে মুখে জল দেয়। যখন আবার ঘরে নিয়ে এসে তাকে জিজ্ঞেস করে যে আবার তুমি নিচে চলে গেলে কী করে, তখন সে বলে আমি কিছু জানি না, আমার কিচ্ছু মনে নেই, আমি কী করে নিচে গেলাম, কালকে আমি কী করে গেছিলাম, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি জানি না আমার সাথে কী হচ্ছে। সে এরকম করে বলতে লাগে। তখন দাদা জিজ্ঞেস করো তোমার কি কোনো সমস্যা হচ্ছে শরীরে? তখন বলছে না, কোনো সমস্যা নেই। কিন্তু দাদা বৌদি যে প্রেগনেন্ট সেই খবরটা শুনে কিন্তু বৌদির মধ্যে কোনো একটা মানে আনন্দ ভাব বা কিছু এরকম কিছু নেই। হ্যাঁ, বৌদি মানে একবার নির্বিকার, যেরকম নর্মাল, যেন খবরটা তার কাছে একবার নর্মাল একটা সামান্য খবর আর কি। তো যাই হোক, বাড়ির সবাই বেশ আনন্দে রয়েছে, কিন্তু বৌদির মধ্যে কোনো সেরকম কোনো ইয়ে নেই। মানে বউকে দেখে মনে হচ্ছে না যে তার মধ্যে কোনো আনন্দ হচ্ছে বা কিছু হচ্ছে। তো যাই হোক, এবার কিছুদিন পর থেকে বৌদির ব্যবহারে আমূল পরিবর্তন দেখা দেয়। হ্যাঁ, কীরকম পরিবর্তন? বৌদি একবার কি হয় যে একদিনকে রাতেরবেলা বৌদি অস্বাভাবিকভাবে চিল্লিয়ে ওঠে। দাদা পাশে শুয়ে আছে, বৌদি অস্বাভাবিকভাবে চিল্লিয়ে ওঠে। দাদা ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে উঠে বলে কী হয়েছে, কী হয়েছে? তখন বলছে আমি চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো, ওরা আমাকে নিয়ে যাবে, আমি জানি ওরা আমাকে নিয়ে যাবে, আমি অত আর বাঁচবো না। হ্যাঁ, তখন দাদা জিজ্ঞেস করছে কে নিয়ে যাবে, কোথায় চলে যাবে, কে তোমাকে মারবে, এইসব বলছে, কিন্তু সে তার কোনো হোশ নেই। হ্যাঁ, তারপরে এইসব কথা বলতে বলতেই, উল্টোপাল্টা বলতে বলতেই বৌদি বিছানাতেই সেন্সলেস অবস্থায় পড়ে যায়। হ্যাঁ, তখন বৌদি দাদা অনেকবার তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু বৌদি কিন্তু একবারের জন্য ওঠেনি। পরের দিনকে সকাল যখন বৌদি ওঠে, তার ব্যবহার মানে পুরো একবারে আকাশ পাতাল তফাৎ। একটা সুন্দর, সুশ্রী এবং লাজুক মেয়ে যে একবারেই কথা বলে না কারোর সাথে, তার ব্যবহার আকাশ পাতাল তফাৎ। সে তার ঘরে রয়েছে এবং তার ঘরে সে তার হাজব্যান্ড মানে আমার দাদাকে তার কাছেই যেতে দিচ্ছে না। তার দাদা যখন তার কাছে যাচ্ছে, অস্বাভাবিক অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, বলছে তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো আমি, তোকে সহ্য হচ্ছে না, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই আমার কাছে আসবি না একদম, এরকম করে সে কথা বলছে। এবার প্রথমে তো তার মানে দাদাকে তার কাছে আসতে দিচ্ছিল না। কিছুক্ষণ পরে, প্রায় বেশ ঘন্টাখানেক পরে, দাদাকে তার রুমেই ঢুকতে দিচ্ছিল না। মানে যে রুমে বৌদি ছিল সেই রুমে দাদাকে ঢুকতে দিচ্ছিল না। দাদা যখন দরজার সামনে এসে দাঁড়াচ্ছে, দাদাকে অস্বাভাবিক অকথ্য ভাষায় গালাগালি করছে। এবং মানে সে বলতে চাইছে যে সে ঘরটা তার এবং সে ঘরে একা থাকবে, সে যেন কেউ যেন তার সাথে সে কথা না বলে। এবং এমনকি তার দাবি ছিল যে, বৌদির দাবি ছিল আর কি, যে তার রাতের খাবারটা মানে দুপুর আর রাতের খাবারটাও যেন তাকে ওই ঘরেই দিয়ে আসা হয়। সে খাবারের জন্য রাতে মানে ঘরের বাইরে বেরোবে না। এবং মা একবার গেছিলো দুপুরবেলা খাবার দিতে, সেই দিনকেই, সেদিনকে আমাদের নিরামিষ ছিল আর কি। তো নিরামিষ খাবার দিতে গেছে, মার থালাটাকে নিয়ে মায়ের মুখের মধ্যে ছুঁড়ে মারে, বলে এইসব কী খাবার, আমি মাছ মাংস ছাড়া খাবো না, এইসব কী খাবার, এসব আমি খাই না, আমার জন্য মাছ মাংস নিয়ে আয় যা। এরকম করে সে তুই তাকারি করে মায়ের সাথে কথা বলে। আমরা সবাই অবাক হয়ে যাই এইসব ঘটনা দেখে, মানে এসব কী মানে এগুলো কী হচ্ছে, মানে প্রেগনেন্সি হচ্ছে বুঝতে পারলাম, কারণ মুড সুইং হতে পারে, কিন্তু তাই বলে এইসব করবে? খুবই অস্বাভাবিক লাগছিলো জিনিসগুলো আমাদের তখন। তারপরে 2 দিন পর থেকেই বৌদি যে ঘরে ছিল আর কি, ওই ঘরেই
টয়লেট পায়খানা করা শুরু করে। মানে এতদিন তো ঘরের মধ্যে ছিল, খাবার দাবার নিজের ঘরে খাচ্ছিল, টয়লেট করার জন্য মানে অ্যাটাচ বাথরুম রয়েছে যদিও বা ঘরে, কিন্তু ওই বাথরুমে যাচ্ছিলো আর কি। কিন্তু সেদিনকে 2 দিন পর থেকে বৌদি ওই যেখানে খাচ্ছে শুচ্ছে সেখানেই ঘরের মানে বিছানার নিচেই আর কি টয়লেট বাথরুম করে দিত, মানে সাইডে আর কি। এই ঘটনা দেখে আমাদের মাথায় বাজ ভেঙে পড়ে। আমরা বুঝতে পারছিলাম যে সে বৌদি কী করছে এইসব, কারণ একটা মানুষের পক্ষে তো এইসব করা সম্ভব নয়, তাই না? এবং ওই ঘরে আমরা ঢুকতেই পারছিলাম না, এত বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছিলো যে ঘরে আমরা ঢুকতে পারছিলাম না কোনোভাবেই। এবং সব থেকে বড়ো কথা যেটা আমার মা লক্ষ্য করেছিল, যে বৌদি এত খাবার খাচ্ছে, এত কিছু খাচ্ছে, হ্যাঁ, তাও বৌদির চেহারায় কিন্তু কোনো পরিবর্তন নেই। এবং মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন তো তার পেটের মধ্যে তো একটা পরিবর্তন দেখা দেয়, 1 মাস হোক বা 2 মাস, তার পেটে তো কিছু তো একটা পরিবর্তন দেখা দেবে। কিন্তু বৌদি যত খাবার খাচ্ছে তার চেহারা বাড়ার কথা, কিন্তু তার উল্টো হচ্ছে, সে আরও রোগা হয়ে যাচ্ছে, যেন তাকে মনে হচ্ছে তার শরীরে হাড়গোড় রয়েছে এবং তার উপর থেকে এটা চামড়া প্রলেপ লাগানো, আর কিচ্ছু নেই শরীরে। হ্যাঁ, মা এই কথাটা খুবই অস্বাভাবিক লেগেছিল এবং সে তখন মা মানে আমার দাদা এবং বাবাকে বলে যে কিছু একটা করার জন্য, কারণ এইসব মানুষের লক্ষণ না। মানে মা ইনডিরেক্ট বলে যে কোনো তান্ত্রিক কাছে যাওয়ার জন্য, কিন্তু দাদা বাবা এইসব কিছু বিশ্বাস করে না, সেজন্য বাবা আর দাদা কেউ এইসব পাত্তা দেয়নি আর কি। 2 দিন পর মানে 1-2 দিন পরে রাতেরবেলা আমি নিচে নেমেছি আর কি। আমি সেদিনকে রাত জেগে পড়ছিলাম এবং পড়াশোনার পরে আমি বাথরুমে যাওয়ার জন্য নিচে নেমেছি। আমি দেখছি বৌদি ফ্রিজটাকে খুলে ফ্রিজের সামনে বসেই ফ্রিজের ভেতরে কাঁচা মাছ আর মাংসগুলো চিবিয়ে খাচ্ছে, কাঁচা মাছ মাংস চিবিয়ে খাচ্ছে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি যখন লাইটটা জ্বালাই দেখি বৌদি ওরকম উবু হয়ে বসে রয়েছে, তার সামনে মাছ মাংসের থালা বাটি এসব রয়েছে এবং সেগুলোকে চিবিয়ে খাচ্ছে রক্তমাখা অবস্থায়। তার হাতে আর মুখে একেবারে রক্ত হয়ে গেছে। তখন আমি দেখে আমি চিল্লিয়ে উঠি এবং আমার চেল্লানো দেখে বৌদি আমার পেছন ঘুরে বলেছিল আর কি। বৌদি আমাদেরকে তাকায় এবং আমাদেরকে তাকে একটা অদ্ভুত ক্রিপি একটা স্মাইল দেয়। মানে তার মুখটা একেবারে বিশাল চওড়া হয়ে গেছিলো ওই সময়, আর চোখ দুটো মানে মনে হচ্ছিলো কোনো ভূতের সিনেমার যেরকম ভূত হয়, চোখগুলো একটা বিন্দুর মতো হয়ে গেছিলো, একটা বিন্দু। মানে মনে হচ্ছে চোখের মণি নেই, চোখের যে সাদা অংশটা ওর মধ্যে কেউ একটা টিপ লাগিয়ে দিয়েছে, কালো রঙের টিপ লাগিয়ে দিয়েছে, ওরকম অবস্থা আমি দেখেছিলাম বৌদিকে। আমি চিল্লিয়ে উঠি। সেই সময় আমার যে বাবা মার ঘর সে নিচেই আর কি। তো বাবা মা বেরিয়ে আসে এবং দাদাও বেরিয়ে আসে, সবাই আমরা দেখি যে বৌদির ওরকম অবস্থা। আমাদের দেখেও বৌদি একেবারেই নির্বিকার। বৌদি সেই সময় মানে নিজের ইয়েতেই খেয়ে যাচ্ছে, মাছ মাংস খেয়ে যাচ্ছে নিজের মতো করে আর কি। বৌদি কারোর সাথে কথা বলছে না, যেই তার সাথে কথা বলতে যাচ্ছে তাকে তেড়ে মেরে তাকে মারতে আসছে রীতিমতো, এবং কেউ তার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, গালিগালাজ করছে, তার সাথে কেউ কথা বলতে চাইছিল না। তো সেই জন্য কি করে দাদা ঘরের যে দরজা সেটাকে ভালো করে লক করে দেয়, যাতে সে ঘরে বাইরে যেতে না পারে কোনোভাবেই, এবং বলে যে যার ঘরে চলে যাও, ভেতর থেকে লক করে দাও, বাইরে এসো না। কারণ এইসব জিনিসপত্রগুলো বিকেলবেলা হলেই কিন্তু শুরু হয়, মানে সকালবেলাটার দিকে ঠিকই থাকে। তো দাদা বলছিল যে হতে পারে কাল সকালে ঠিক হয়ে গেল, তো ঠিক আছে। তো এরকম সবাই নিজেদের ঘরে চলে, যেহেতু অনেকক্ষণ চেষ্টা করার পরেও বৌদি আমাদের বসে আসেনি আর কি, বৌদিকে আমরা বশ করতে পারিনি, সেজন্য দাদা বলে যে চলে যা নিজের ঘরে, কাল সকালে দেখা যাবে যা হবে। তো পরের দিনকে সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে এসে দেখি বৌদি ওই ফ্রিজের সামনেই সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে, এবং তার আশেপাশে মাছের কাঁটা, তা মাংসের হাড় গোড় সমস্ত কিছু পড়ে রয়েছে, এবং তার মুখে হাতে জামা কাপড়ে সব জায়গায় রক্ত। হ্যাঁ, এবং খুবই মানে বিকট একটা গন্ধ বেরোচ্ছিলো আর কি। তার জায়গাতে, যে জায়গাটা সে ছিল সেখানে খুব বিকট একটা গন্ধ, মানে মনে হচ্ছে ইঁদুর পচা গন্ধ। তো যাই হোক, তো কী করা যায়। তারপরে সেদিনকেই আমাদের একটা পাশে বাড়ি একটা কাকিমা এসেছিলো, তাকে দেখে, মানে সে বৌদি তখন ঘরেই ছিল নিজের অবস্থায়, হ্যাঁ, এবং তা মানে বৌদির ঘরের যে দরজাটা সেটা বাইরে থেকে লক করা ছিল আর কি। এবং দাদা সেই কাকিমাটা এসেছিলো, এসে মায়ের সাথে কথা বলছে, এবং সেই সময় বৌদি হঠাৎ করে ভেতর থেকে চিল্লিয়ে ওঠে এবং দরজা ধরাম করে শব্দ করে। খালি বলছে আমাকে দরজা খুলে দে, আমার দরজা খুলে দে, আমি বাইরে যাবো, আমার দরজা খুলে দে, এরকম করে সে বলতে থাকে।
তখন কাকিমা জিজ্ঞেস করে যে কী হয়েছে, ভেতরে কে রয়েছে? হ্যাঁ, বৌমাকে দেখছি না। তখন মা তাকে সব কিছু ঘটনা খুলে বলে আর কি। বলার পরে সে কাকিমা বলে যে এরা তোমরা এত হালকায় নিচ্ছ কেন জিনিসটাকে? এটা কিন্তু একবারে হালকাভাবে নেওয়ার মতো নয়। তোমরা জিনিসটাকে একটু ভালো করে দেখো, এবং আমার মনে হয় কোনো তান্ত্রিক ফান্ত্রিকে যাওয়া উচিত তোমাদের, কারণ এইসব ডাক্তার বুদ্ধিতে কিন্তু কিছু হবে না। তখন মা বলেছে হ্যাঁ আমি জানি, আমি তোতনকে বলেছিলাম, আমার দাদার ডাকনাম হচ্ছে তোতন, আমি তোতনকে বলেছিলাম, কিন্তু সে কিছু পাত্তা দেয়নি, গ্রাহ্য করেনি, সেই সব কিছু মানেই না। তখন সে কাকিমা বলে এইসব না মানামানি তো না, যখন তোমরা নিজের চোখে দেখতে পারছো কালকে রাতেরবেলা যা হয়েছে তোমরা বললে, এইসব তো কোনো সাধারণ মানুষ করতে পারে না, তাই না? তখন সেই সময় দাদা ওইখানে আসে মা আর কাকিমার সামনে। তখন কাকিমা নিজেই তাকে বলে, এবং দাদা তখন বুঝতে পারে জিনিসটা, হ্যাঁ এটা কোনো মানুষের সম্ভব নয় মানুষের পক্ষে করা, এবার কোনো তান্ত্রিক ফান্ত্রিকের সাহায্যই নিতে হবে আর কি। তারপরে সেদিনকে রাতেরবেলা আমরা শুয়ে রয়েছি, দাদা তখন আমার ঘরেই শুতো আর কি, যেহেতু দাদা তার বউয়ের কাছে থাকতে পারতো, মানে বৌদির কাছে যেতে পারতো না, বৌদি একাই থাকতো, সেজন্য দাদা আমার রুমে থাকতো, আর বাবা মার রুমে থাকতো আর কি। সেদিনকে রাতেরবেলা শুনলাম যে বৌদির ঘর থেকে বিকট চেল্লানোর শব্দ। আমি আর দাদা দুজনে ছুটে যাই সেখানে, বাবা মা চলে আসছে কিছুক্ষণ পরে। দেখলাম বৌদি, প্রথমে আমার দরজাটা খোলার পর দেখি যে বৌদি পেট ধরে বসে আছে বিছানায়। দূর থেকেই আমরা জিজ্ঞেস করলাম কী হয়েছে তোমার? তখন সে বলে যে তার অসহ্য পেটে যন্ত্রণা করছে। হ্যাঁ, অসহ্য মানে অসহ্য, সে থাকতে পারছে না আর কি, সে সেই যন্ত্রণা সহ্য করতে পারছে না। তখন আমরা ঠিক করি যে বৌদিকে কিছুভাবে একটা হসপিটালে নিয়ে যেতে হবে, নাহলে কী করে হবে। তো আমরা কোনোভাবে তাকে হসপিটালে নিয়ে যাই আর কি। নিয়ে যাওয়ার পরে সেদিনকে রাতেরবেলা তাকে ভর্তি করে নেওয়া হয়। পরের দিনকে ডাক্তার আসে, তাকে দেখে, এবং দেখার পর তার পরীক্ষা করে জানতে পারি যে তার পেটে যে বাচ্চাটা ছিল সেটা একবারে গোল হয়ে গেছে। হ্যাঁ, মানে তার পেটে বাচ্চাটা নেই, মানে সে মারা গেছে। এই কথাটা শুনে আমরা সবাই ভেঙে পড়ি আর কি, সবাই সেখানে কান্নায় ভেঙে পড়ি। কিন্তু বৌদির মধ্যে কিন্তু কোনো আবেগ নেই, কোনো কিচ্ছু নেই। বৌদি একদম নির্বিকার চুপ করে বসে আছে। বৌদি, তাকে মনে হচ্ছে না যে তার মনে খুব একটা কষ্ট হচ্ছে বা কিছু। কিছুক্ষণ পরেই যখন আমরা ডাক্তারের সাথে কথাবার্তা এসব বলছিলাম, তখন তো বৌদি একাই ছিল, সে তার ঘরে মানে ওয়ার্ডে আর কি। আমরা যখন ফিরে এলাম তখন দেখলাম বৌদির তাণ্ডব লীলা। সে যে রুমে ছিল আর কি, সে অস্বাভাবিকভাবে চেল্লামিল্লি করছে। তাকে বেঁধে রাখা হয়েছিল, যেহেতু আমার দাদা সব কিছু বলেছিল ডাক্তারকে, সেজন্য সে বৌদিকে বেঁধে রেখেছিল। দেখলাম সে বৌদি মানে আরেকটু হলেই বৌদি সেই দড়ি ফড়ি একবারে ছিঁড়ে দিয়ে বেরিয়ে যাবে, এতই সে মানে লাফালাফি করছে সেই বিছানায়। এবং হাতের সামনে যা পারছে, তার একটা হাত খোলা ছিল আর কি, তো হাতের সামনে যা পারছে সব কিছু খুলে ছুঁড়ে ফেলছে। তার সামনে দুটো নার্স ছিল, নার্সরা কোনো রকমে নিজেদেরকে প্রোটেক্ট করছিল আর কি ওই সবের দিক থেকে, কিন্তু ঘর থেকে বেরোতে পারছিল না, কারণ তারা জানে যে তাকে থামাতে হবে আর কি, কারণ সেই রুমে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো ওষুধ ছুঁড়ে মারলে ভেঙে যাবে, সেজন্য তারা বেরোতেও পারছিল না। হ্যাঁ, তো অস্বাভাবিক চেল্লামিল্লি করছিল, কারণ পাশে অনেক রুগী ছিল, তারাও তাদের যে বাড়ির লোক তারাও অবজেকশন করছিল আর কি। তো অনেক কষ্ট করে তার হাতে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, এবং সে তখনই অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, এবার তাকে ওই অজ্ঞান অবস্থাতেই তাকে বাড়িতে আনা হয়। হ্যাঁ, সে শুয়েছিল, এবং সে যখনই শুয়েছিল আর কি, তখনই দাদা আর বাবা মানে বাড়ি ফেরার সময় একটা বাড়িতে, আমাদের বাড়ির আশেপাশে একটা মসজিদ আছে, তো সে মসজিদে খবর নেয়, এবং সেখানে যে পীর বাবা রয়েছে তাকে বলে যে তার বৌমা এরকম অবস্থা, তাকে একবার দেখে যেতে। সে পীর বাবা এসে তাকে দেখেই বলে, ও বাবা, এ আমার দ্বারা হবে না, এইসব আমি করতেই পারবো না, এ ভীষণ ভয়ঙ্কর, আমার দ্বারা এইসব হবে না, আমি চললাম। তখন দাদা বলে যে আপনি করতে পারবেন না, তাহলে কারোর একটা খোঁজ খবর দিয়ে যান যে এইসব করতে পারবে। তখন সে একটা তান্ত্রিকের খবর দেয়, একটা হিন্দু তান্ত্রিক, তার খবর দেয়। সে বলে যে সে এখান থেকে বেশ কিছুটা দূরে একটা হনুমান মন্দির, মানে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা হনুমান মন্দির আছে, সেখানে সে বসে, সেখানে সে পুজো আর্চা করে। হ্যাঁ, তো সেখানে একবার যেতে, তার সাথে একবার কথা বলতে আর কি। তো সেদিনকে ঠিক করে যে দাদার বাবা পরের দিনকে যাবে আর কি। তো সেদিনকে সে তান্ত্রিক তো মানে পীর বাবা আর কি চলে যায়।
সেদিনকে রাতের বেলা আমি ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে বাইরে এসেছি ডাইনিং রুমে, এসে দেখছি বৌদি আবার মানে ফ্রিজের মধ্যে কিছু খুঁজছে আর কি। হ্যাঁ, আর আমাকে বলছে মাছ দে, মাছ দে, মাংস দে, নাহলে কিন্তু আমি সব কটাকে মেরে ফেলবো। মাছ মাংস দে, নাহলে আমি কিন্তু সব কটাকে মেরে ফেলবো, আমাকে চিনিস না, তোরা জানিস না আমি কে। হ্যাঁ, আর যখন এইসব কথা বলছিল না, তখন আবার কিন্তু তার চোখটা ওই রকম আগের মতো হয়ে গেছিলো যেদিনকে আগের দিন রাতেরবেলা যেদিনকে দেখেছিলাম যে একেবারে সাদা অংশে একটা টিপ, ওরকম কিন্তু চোখটা হয়ে গেছিলো একটা বিন্দুর মতো। সবাই আবার ছুটে চলে আসে। হ্যাঁ, বৌদিকে দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে তার পেটের বাচ্চারা মারা গেছে। সবাই শোকে শোকাহত, কারোর মুখে কোনো কথা নেই, কিন্তু বৌদি ওই সময় দাঁড়িয়ে মাছ দিয়ে মাংস দিয়ে এসব করেছে। এবং ওই জায়গাতে আমাদের একটু দূরেই মানে যেখানে ফ্রিজটা রয়েছে, ফ্রিজের একটু পাশেই একটা আমাদের অ্যাকোরিয়াম ছিল। ওই অ্যাকোরিয়ামে 5-6টা বেশ মাছ ছিল, বড় বড় সাইজের। যখন মা যখন বলে যে মাছ তো নেই, মাছ শেষ হয়ে গেছে, তখনও কী করে ওই অ্যাকোরিয়ামের মধ্যে হাতটা ঢোকায়, নিজের ডান হাতটা ঢুকে মাছগুলোকে এক এক করে বার করে আর চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। মানে কতটা ক্রিপি সেই সিনটা ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, মাছগুলোকে সে বার করছে হাতে করে আমাদের চোখের সামনে সে মাছগুলোকে মুখে ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে। পুরো অ্যাকোরিয়ামটা 2 মিনিটের মধ্যে পুরো শেষ, মানে পুরো সাফা করে দিয়েছিল। অ্যাকোরিয়ামে একটা মাছও ছিল না, ঠিক আছে। তারপর আমরা আবার সেই একই জিনিস করলাম যে এর সামনে আমরা থাকতে পারবো না, তো আমরা নিজেদের মতো নিজেদের ঘরে চলে যাই। পরের দিনকে যখন সে শুয়েছিল আর কি, তখন আমরা ঠিক করি সেই ইয়েকে ডাকবো আর কি, ওই যে তান্ত্রিক ছিল সে তান্ত্রিককে ডাকবে। বাবা আর দাদা গাড়ি করে যায়, সে তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসার পরে তান্ত্রিক যখন তার সামনে এসে দাঁড়ায়, সে বৌদি কিন্তু ঘুমাচ্ছিল, সে যখনই সে সামনে এসে দাঁড়ায় সেই তান্ত্রিক তার বৌদির সামনে, বৌদি চোখটাকে খুলে বলছে, কী চাই তোর এখানে কী চাই, দরকারটা কি তোর এখানে? তোর প্রাণে মায় নেই, তোর ফ্যামিলি নেই, চলে যায় এখান থেকে, চলে যায় এখান থেকে, যদি প্রাণে বাঁচতে চাস চলে যায় এখান থেকে, আমাকে আমার মতো করে ছেড়ে দে। তখন তারা কি করে, বলে যে আরও কয়েকজন লোককে নিয়ে আসো, পাড়া কয়েকজন লোককে নিয়ে আসো, তোমরা দুজনে পারবে না, মানে বাবা দাদা দুজনে মিলে পারবে না। তো বাবা মানে আমার দাদা তার কয়েকটা বন্ধুকে ডাকে, দেখে এনে বলে যে একটা কাজ করো, তোমরা ওকে ধরে আমার সামনে এসে বসাবে, ঠিক আছে। তো ততক্ষণে সেই তান্ত্রিক আমাদের যে ডাইনিং রুম ছিল যেখানে ওই সব ফ্রিজ ছিল আর কি, ওখানে একটা নিজের পুজো আর্চা করার মতো একটা জায়গা করে নেওয়ার পরে একটা গোল মতো করে ইয়ে করে, সার্কেল করে, বলে যে আমার সামনে এই গোলটার মধ্যে ওকে এনে বসাও, যেভাবে হোক এনে বসাও, ঠিক আছে। তো যখন দেখছে সে একেবারেই আসছে না, তাকে আনাই যাচ্ছে না, প্রায় 10 জন ছিল, দাদার বাবাকে মিলিয়ে 10 জন ছিল, 10 জন মিলে ওই বৌদিকে আনতে পারছে না কোনোভাবেই, মানে তাকে নড়ানো যাচ্ছে না একেবারেই। তখন তান্ত্রিক বাধ্য হয়ে তার যে মন্ত্র রয়েছে সে মন্ত্র বলে তাকে একটু শান্ত করে, ঠিক আছে। শান্ত করার পর তাকে দাদা বাবা বাকিরা মিলে তাকে ওই তান্ত্রিকের সামনে এসে ওই গোলটার মধ্যে বসায়, সাদা সার্কেলটার মধ্যে নিয়ে বসানোর পরে তার মুখে একটা সাদা পাউডার মতো মন্ত্র পড়ে ছুঁড়ে মারার পরে সে তান্ত্রিক জিজ্ঞেস করে, কে তুই, কোথা থেকে এসেছিস আর কী চাস বল, এই 3টে প্রশ্ন করে। তখন যেটা হয়েছিল, মানে আমাদের মনে হচ্ছিলো আমাদের পায়ের তলা মাটি নেই, আমরা মনে হচ্ছিলো এইসব জিনিস আমরা শুধু সিনেমাতেই দেখতে পাই। বৌদির ভেতর থেকে 8 রকমের গলা বেরিয়েছিল, 8 রকমের, একটা 2টো বাচ্চার গলার শব্দ, একটা মধ্যবয়স্ক লোকের শব্দ, একটা মহিলার শব্দ, এবং একটা বৃদ্ধ মহিলা এবং একটা বৃদ্ধ মানুষ, এই কজনের শব্দ ছিল আর কি, ঠিক আছে। তারা এরকমভাবে প্রত্যেকে একবার করে বলছে আমি বলবো, এরকম করে প্রত্যেকে 8 বার 8 রকমের গলায় বলেছিল। তারপর একদম শেষে সেই বৃদ্ধ লোকটা বলেছিল, সবাই থাম, আমি বলছি। তখন সে বলে যে সেদিনকে যখন পিকনিক হয়েছিল সেদিনকে নাকি সে ওখানে ছিল আর কি, তারা পুরো পরিবার তাদের ওই যে ওই ঝিলের মধ্যে তারা ডুবে মারা যায়, কোনো কারণে ডুবে মারা যায়। তো সেই সময় তারা ওই জায়গায় উপস্থিত ছিল এবং তারা বিশ্রাম নিচ্ছিল আর কি।
তো ওই বৌদি ওই জল ফল ছেড়াতে গিয়ে তাদের ঘুম ভাঙিয়ে দেয়, ঠিক আছে। তার যে জলগুলো ছেড়াচ্ছিলো সেই জলগুলো তাদের গায়ে গিয়ে পড়ে এবং তাদের ঘুম ভেঙে যায়। এবং তাদের এতটা ইগো ছিল যে তারা তাই তখনই ঠিক করে নিয়েছিল যে সে বৌদিকে তারা শেষ করে দেবে, তাদেরকে নিয়ে যাবে। এবং তখন তারা বলে যাচ্ছে যে আমরা এদেরকে ছেড়ে যাব না, আমরা একে সঙ্গে করে নিয়ে যাব। ও আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে, ও আমাদের বিশ্রামের সময় আমাদের ডিস্টার্ব করেছে। আমরা ওর শরীরে 8 জন মিলে রয়েছি, ঠিক আছে, আমরা 8 জন মিলে ওকে সঙ্গে করে নিয়ে যাব। তখন সে তান্ত্রিক বলে, ঠিক আছে, তাহলে তুই ও পেটে বাচ্চাটাকে মারলি কেন? তখন সেই বৃদ্ধ মহিলাটা মানে লোকটা বলে আর কি, যে ওর শরীরে যে বাচ্চাটা ছিল পেটে, ওর জন্য আমাদের নিজেদের থাকার জায়গা হচ্ছিল না, আমরা 8 জনে থাকতে পারছিলাম না, সেই জন্য আমরা ওর বাচ্চাটাকে মেরে দিয়েছি। এরকম করে সে মানে তারা বলছিল আর কি। তো তারপরে সেই তান্ত্রিক বলে, ভালোই ভালোই চলে যা, নাহলে কিন্তু আমার কাছে অনেক উপায় রয়েছে তোদেরকে বার করা। তখন তারা বলছে, ঠিক আছে, দেখি তুই জিতিস না আমরা 8 জন মিলে জিতি, এরকম করে সে বলে তান্ত্রিককে কোনো রকম একটা চ্যালেঞ্জ দেয় আর কি। তখন তান্ত্রিক তার কাজ মানে পুজো আরতি সব শুরু করে। তার সব কিছু পরে প্রায় 1-1.5 ঘন্টার মতো পুজো চলে। তারপরে আমাদের ঘরে যে রান্নাঘরে যে কাজটা রয়েছে, কাজটা ভেঙে যায় এবং বৌদি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সে তান্ত্রিক বলে যে আর কোনো চিন্তা নেই, গেছে তারা সব কটাই গেছে একসাথে। তারা একটা কালো রঙের একটা পালিশ দিয়ে যায় এবং পালিশটা বলে যে কোনোভাবেই যেন না খুলে, হাতটা যেন কোনোভাবেই না খুলে যায়। যদি একবারের জন্য খুলে যায় তারা কিন্তু আবার ফিরে আসে। এবং বলে যায় যে বৌদি সেদিনকের পর থেকে আর যেন কোনোভাবেই শ্মশানে আর হসপিটালে আর শ্রাদ্ধ বাড়ি, এই 3টে জায়গায় যেন না যায়, কোনোভাবেই না, সে যেই মারা যাক না কেন। তো তারপর থেকে প্রায় 1.5-2 বছর হয়ে গেছে, বৌদি সেখানে আর যায় না, এই 3টে জায়গায় যায় না এবং হাতে যে তাবিজটা সেটাও খোলে না আর কি। এবং এরপর থেকে যে বাচ্চাটা মারা গেছিলো বৌদি, তারপর থেকে কিন্তু বৌদি এখনও অবধি প্রেগনেন্ট হয়নি, এখনও অবধি, ঠিক আছে। এবং বৌদি আগে যেরকম খেত সেরকমই, মানে বৌদির আচার আচরণ সব এখন আগের মতনই হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এটাই যে বৌদি এখনও প্রেগনেন্ট হয়নি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটা বন্ধুবান্ধব, পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।